হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো তোমাদের অলরেডি বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে। তো এরপরে পরীক্ষা আছে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই পরীক্ষাগুলো আছে। তো আমি ইতিহাসের একটা লাস্ট মিনিট সাজেশন আমি করেছি অলরেডি, যেটা এই চ্যানেলে দেখতে পাবে তোমরা। চ্যানেলের ডেসক্রিপশানে তার লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে দেখো। আর এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট যেগুলো অবশ্যই তোমরা রিভিশন করে যাবে, সেই প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তোমাদের অবশ্যই কাজে লাগবে। চলো শুরু করি। তো তোমাদের যে প্রশ্নগুলো আছে বিভাগ গ থেকে প্রতিটি প্রশ্নের মান 2। ঠিক আছে, এই 2 মার্কের কোশ্চেনগুলো তোমাদের আসবে। তো এই 2 মার্কের কোশ্চেনের প্রথম প্রশ্ন কি আছে, যে মোনাডনক কি। ঠিক আছে, বহিঃবিধৌত সমভূমি বলতে কি বোঝো, যেটা হিমবাহের কার্যের ফলে গঠিত হয়। মরুদ্যান বলতে কি বোঝো। পল্লল ব্যঞ্জনী কাকে বলে। চরম আর্দ্রতা কাকে বলে, বায়ুমণ্ডল থেকে এটা। মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। ঠিক আছে, এটাও জলবায়ু থেকে বা ভারতের জলবায়ু থেকে দেওয়া আছে। পেরিজি জোয়ার বায়ুমণ্ডল থেকে এটা। ঠিক আছে, অ্যাপোজি এবং পেরিজি। ঠিক আছে, পৃথিবী সব থেকে যখন চাঁদ কাছাকাছি আসে সেটাকে পেরিজি জোয়ার বলে। তারপরে হচ্ছে মগ্নচড়া কাকে বলে। হিমশৈলক গলে গিয়ে যে সমুদ্র অগভীর হয় মগ্নচড়া বলে। বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো। ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, মানে অ্যাকচুয়ালি জলের দূষণটাকে ইউট্রিফিকেশন বলে। ঠিক আছে, এইখানে প্রথম 10টা আলোচনা করেছি, পরে আবার 10টা আছে। টোটাল হচ্ছে 2 নম্বরের আছে 20টা কোশ্চেন, আর 3 নম্বরে আছে 10টা কোশ্চেন, 5 নম্বরে 10টা কোশ্চেন। তোমরা এগুলো অবশ্যই দেখে যাবে। আর এই যে 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এই 2 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু আমার ভিডিওতে অলরেডি আলোচনা করা আছে উত্তর সহ। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা পেয়ে যাবে সব। চলো তারপরে 10টার কোশ্চেন এখানে আলোচনা করি। এরপরে এলো হচ্ছে প্রথম হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে শস্যাবর্তন কৃষি কাকে বলে। ঠিক আছে, বা কৃষিতে শস্যাবর্তন কাকে বলে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ বলতে কি বোঝো। মহানগর কি। সোনালী চতুর্ভুজ। ঠিক আছে, বড় বড় যে 4টা শহর আছে আমাদের মেগা সিটি। ঠিক আছে, কলকাতা, মুম্বাই, চেন্নাই আর হচ্ছে দিল্লি, এই 4টি শহরকে রেল সড়ক পথের মাধ্যমে সংযুক্তিকরণ, সেটাকে সোনালী চতুর্ভুজ বলে। সামাজিক বনসৃজন কাকে বলে। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কিভাবে হয়। ঠিক আছে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো। এখানে 19 নম্বর কোশ্চেন, এটা 19 নম্বর কোশ্চেন। সেল কি। ঠিক আছে, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে, এগুলাই হচ্ছে কি, এই সেলের আন্ডারে কতগুলো যে শিল্প আছে সেগুলো অবশ্যই দেখবে। তারপরে সূর্য সমলয় উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট, এর আগের বারের কোশ্চেনে এসেছিল ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি। এবারে কিন্তু এই প্রশ্নটা আসার খুবই খুবই সম্ভাবনা বেশি। ঠিক আছে, অবশ্যই সবগুলা বেশি। ঠিক আছে, এটা সম্ভাবনা আরও তার চেয়েও বেশি। তো আমি কি বললাম, যে এই 2 নম্বরের সমস্ত প্রশ্নগুলো তোমাদের অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, উত্তর সহ ডিসকাশন করা আছে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখো, সব রিভিশন হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এবারে 3 নম্বর প্রশ্নগুলো আলোচনা করি। প্রথমেই হচ্ছে 3 নম্বর প্রশ্নে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ খুবই। তারপরের প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল অবস্থা আলোচনা করো। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল অবস্থা আলোচনা করো। এছাড়াও কিন্তু প্রশ্ন অনেক রকমভাবে এই প্রশ্নটা আসতে পারে, যে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, বা স্পেসিফিকলি বলতে পারে যে পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, বা আবার যদি আরও একটু ভালোভাবে বলতে চায় তাহলে বলবে যে নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ঠিক আছে, তো এইভাবে লেখা যায়, এই নদীর মধ্যে গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো ঠিক তার উল্টো হলেই গড়ে উঠবেন। ঠিক আছে, এরপরে আছে বজ্র ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা। ঠিক আছে, তারপরে হচ্ছে ভূ সমলয় এবং সূর্য সমলয়, মানে জিও স্টেশনারি এবং সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। ইয়ারদাং এবং ইউগেন এর পার্থক্য লেখো। এটা হচ্ছে কি না, আমাদের বায়ু প্রবাহ ক্ষয় থেকে আছে, ক্ষয় সঞ্চয়ের মধ্যে। তারপরে হচ্ছে দূর সংবেদনের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো।
এই যে নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, এই সেম কোশ্চেনটা এখানে আমি বলেছিলাম। ঠিক আছে, এই যে এখানে এই কোশ্চেনটাই এখানে এইভাবে আসতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। এই যে আমাদের ভারতবর্ষ, ঠিক আছে, এরকম জায়গায় হচ্ছে করমণ্ডল উপকূল আছে তামিলনাড়ু। ঠিক আছে, এই করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, বছরে 2বার বৃষ্টিপাত হয়, এই প্রশ্নটা তোমরা অলরেডি পড়েছো, তো আর একবার ভালো করে পড়ে নেবে, কারণ এই প্রশ্নটা আসার এবছর সম্ভাবনা অনেক বেশি। তারপরের প্রশ্ন হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, তো এটা অবশ্যই দেখবে তোমরা। তো এগুলো হচ্ছে সব 3 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই 3 নম্বরের প্রশ্নগুলো তোমরা আবার ভালোভাবে কিন্তু দেখে যাবে 3 নম্বরের প্রশ্নগুলো। তো তারপরের প্রশ্ন হচ্ছে দেখো 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই 5 নম্বরের প্রশ্নে অনেক সময় আমাদের কনফিউশন থাকে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, আমি 100% শিওর যে এখান থেকে অন্তত পক্ষে 4টে কোশ্চেন আসবে। আর 4টে কোশ্চেন আসা মানে তোমার ওইখানে যতগুলো করা দরকার সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো প্রথমেই আসছে কি, সুন্দরবনে জলবায়ুর উপর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব। ঠিক আছে, সুন্দরবনে বিভিন্ন এই যে লোহাচড়া, নিউমুর, এই দ্বীপগুলো ডুবে যাচ্ছে, এখানে আলোচনা করা হয়েছে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে একদেশী ভবনের কারণ কি। ঠিক আছে, ভারতবর্ষের যত লৌহ ইস্পাত শিল্প আছে সব লৌহ ইস্পাত শিল্প কিন্তু পূর্ব ও মধ্য ভারতে আছে। ছত্তিশগড়, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই এলাকাগুলোর মধ্যে আছে। ঠিক আছে, তার কারণগুলো এখানে তোমরা পড়ে ভালো করি। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। ঠিক আছে, ভারতের জলবায়ুটা পুরোটাই মৌসুমী নির্ভরশীল, মানে মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপরে নির্ভর করে কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই 4টা ঋতুতে ভাগ করা হয়েছে। তো এটাই এখানে আলোচনা করতে হবে। তারপরে হচ্ছে নদীর ক্ষয়কার এবং সঞ্চয়, এটা দুটো কোশ্চেন হয় যদিও, একটা হচ্ছে ক্ষয় আর একটা সঞ্চয়। এই ক্ষয় এবং সঞ্চয়ের ফলে কিন্তু গঠিত হওয়া ভূমিরূপ, এখানে তিনটা বলবে। ঠিক আছে, ক্ষয়ের ফলে যদি বলে তাহলে 3টা, আর সঞ্চয়ের ফলে 3টা। আমি নদীটা এখানে কেন ইন্ডিকেট করেছি, তার কারণ হচ্ছে 2025-এ হিমবাহ থেকে এসেছে কোশ্চেন। ঠিক আছে, আর 2024-এ বায়ু থেকে এসেছে কোশ্চেন। ঠিক আছে, তো এবারে নদী থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই নদীটা এখানে 3টা ছবি আর 3টে ভালোভাবে লিখতে হবে। চিত্রসহ গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। ঠিক আছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, সমুদ্র স্রোত কীভাবে সৃষ্টি, আবর্তন গতি, হ্যাঁ, সমুদ্র জলের লবণতা, এগুলো। তারপরে হচ্ছে চা চাষ ও ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। চা চাষ এবং ধান চাষ। ঠিক আছে, 2024-25-এ আখ চাষ এবং কার্পাস চাষ পড়েছে অলরেডি, ওই জন্য এবারে এই কার্পাস চাষ বলছি, আখ চাষ এবং ইয়ে পড়েছে, গম চাষ পড়েছে। ঠিক আছে, তো এবারে কিন্তু এই চা চাষ এবং ধান চাষ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, তো তোমরা এগুলো অবশ্যই করে যাবে। ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশ প্রথমে লিখবে, জলবায়ু। ঠিক আছে, তারপরে অর্থনৈতিক পরিবেশ, যদি অনুকূল পরিবেশের কথা, তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই আলোচনা করো। যদি স্পেসিফিকলি বলা থাকে যে প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, তাহলে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, আর যদি বলে অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো, তাহলে কিন্তু প্রাকৃতিক এবং ভৌগোলিক দুটোই আলোচনা করতে হবে। ঠিক আছে, আর যদি অনুকূল করে, আর যদি পারো তো তোমরা ছবি দিয়ে, ভারতের ছবি যদি কেউ ফ্রি হ্যান্ড আঁকতে পারো তো খুবই ভালো, অবশ্যই ইন্ডিকেট করে দিলে যে এই জায়গায় এই চাষটা হয়। ঠিক আছে, তারপরে ভারতের 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, পলি মৃত্তিকার সাথে কৃষ্ণ মৃত্তিকার আলোচনা, এখানে চাষবাস কি হয়। ঠিক আছে, কিভাবে জল ধারণ ক্ষমতা কীরকম। ঠিক আছে, জলের মধ্যে, মাটির মধ্যে কী কী উপাদান থাকে, এগুলো আলোচনা করতে হবে পার্থক্যের মতো করে। তারপরে মরুভূমির সম্প্রসারণের কারণ এবং প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। ঠিক আছে, আমাদের যে মরুভূমি, থর মরুভূমি আছে, এই থর মরুভূমিতে দীর্ঘদিন আগে আসছে, তার জন্য এই যে আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী পর্বত আমাদের ক্ষয়জাত বঙ্গীল পর্বত। ঠিক আছে, তাকে রোধ করে রেখেছে। এই মরুভূমি সম্প্রসারণ হচ্ছে যেখান থেকে গ্রেট গ্রিন ওয়ালের ধারণাটা এসেছে। আচ্ছা, 2 নম্বরের কোশ্চেনের জন্য গ্রেট গ্রিন ওয়ালটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। বায়ুর চাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। ঠিক আছে, বায়ুর যে চাপ আছে, আর হচ্ছে বায়ুর তাপমাত্রা তারতম্যের কারণ বায়ুর চাপ, তোমরা বায়ুর চাপটা অবশ্যই ভালো করে পড়ে যাবে। তো এখানেই এই 5 নম্বরের প্রশ্ন আলোচনা শেষ হলো। 2 নম্বরের প্রশ্ন প্রথমেই আছে, দেখো এখানে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করা আছে। ঠিক আছে, তারপরে আছে এই যে দুটো পার্টে 1 থেকে 10, 1 থেকে 10, তারপরে 10টা 3 নম্বরের প্রশ্ন, তারপরে 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে,
তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে পরীক্ষা দিও।